আজকে আমরা ওই ব্যাংকিং অ্যাওয়ারনেসটাই কন্টিনিউ করব, এবং আরো 2-3টে ক্লাস হয়তো ব্যাংকিং অ্যাওয়ারনেস নিয়েই হবে। যেহেতু ব্যাংকিং এ আইবিপিএস আমাদের মানে মেন টার্গেট, এখন স্পেশাল ক্লাস হচ্ছে আইবিপিএস এবং এনটিপিসির জন্য। তো সেক্ষেত্রে ব্যাংকিংটা আমাদের আর খুব ডিটেলসে পড়তে হবে, সেই জন্য আরো 2-3টে ক্লাস হয়তো ব্যাংকিং নিয়েই হবে। এবং আগের দিন শুরু হয়েছিল ব্যাংকিং নিয়ে ক্লাসটা, ব্যাংকিং অ্যাওয়ারনেসের। তার আগে দুটো ক্লাসে আমরা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস করেছিলাম। প্রথম দিন করেছিলাম ন্যাশনাল ইনস্টিটিউশন, এবং সেকেন্ড দিন করেছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো সম্পর্কে। গত দিন আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেসটা শুরু করেছিলাম, এবং তার মধ্যে যে কমার্শিয়াল ব্যাংকগুলো আমাদের ইন্ডিয়াতে কাজ করছে, তার স্ট্রাকচার, কাজ, কোনটা কি কাজ করে, সেগুলো জেনেছিলাম। এবং তার মধ্যে একটা ভাগ ছিল, একটা টাইপ ছিল সেন্ট্রাল ব্যাংক। মানে দেশের যে সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা দেশের একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে। ঠিক আছে, আমাদের দেশে সেটা রিজার্ভ ব্যাংক, আমরা জানি। সেই সেন্ট্রাল ব্যাংকের পার্টটা আজকে আমরা ডিটেলস করব। ঠিক আছে। এটা আমরা গতদিনও দেখেছি, আরেকবার রিক্যাপ করছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক। সব ব্যাংকগুলোকে, দেশের যা যা ব্যাংক আছে সব ব্যাংকগুলোকে রেগুলেট করে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। আরবিআই হিস্ট্রিটা কি ছিল? আরবিআই ওয়াজ স্টাবলিশড অন 1 এপ্রিল 1935। সাল তারিখ দুটোই মনে রাখতে বলেছিলাম। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য আরবিআই অ্যাক্ট 1934, এই অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। ইট ওয়াজ স্টাবলিশড আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দ্য হিলটন ইয়ং কমিশন। গতদিন আমরা জেনেছি এই কমিশনটা রেকমেন্ডেশনে হয়েছিল, এবং এর আর একটা নাম ছিল রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। ইনিশিয়ালি it was set up in Calcutta and permanently moved to Mumbai in 1937. প্রথমে হেডকোয়ার্টার ছিল কলকাতাতে, পরবর্তীকালে 1937 সালে পুরোপুরি পার্মানেন্টলি সেটা মুম্বাইতে স্থাপিত হয়। ইনিশিয়ালি দ্য আরবিআই ওয়াজ স্টার্টেড উইথ প্রাইভেট শেয়ার হোল্ডার্স ফুললি পেড আপ ক্যাপিটাল অফ ₹5 crore। তো প্রথমে এটা ছিল প্রাইভেট একটা অর্গানাইজেশন। প্রাইভেট শেয়ার হোল্ডাররা তাদের 5 কোটি ক্যাপিটাল দিয়ে আরবিআইটা প্রতিষ্ঠা করেছিল। It also acted as central banking institute for Myanmar till 1948। 1948 অব্দি মায়ানমারের সেন্ট্রাল ব্যাংক হিসেবেও আরবিআই কাজ করতো, এবং 1947 সাল অব্দি পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআই কাজ করতো। দ্য আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন 1 জানুয়ারি 1949। 1949 সালের 1 জানুয়ারিতে আরবিআই ন্যাশনালাইজড হয়। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আরবিআই ট্রান্সফার টু পাবলিক ওনারশিপ অ্যাক্ট 1948, এই অ্যাক্টের বলে it empowered RBI to act as central banking institution to control monetary policy of Indian rupee and to control, regulate, monitor, inspect banks in the country as mentioned in the second schedule of RBI Act 1934। 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী তার সেকেন্ড শিডিউলে বলা রয়েছে আরবিআই হচ্ছে দেশের মানিটারি পলিসিগুলো নেবে, এবং অন্যান্য ব্যাংকগুলোকে রেগুলেট করবে, কন্ট্রোল করবে, তাদের বিভিন্ন বিষয়ে মনিটর করবে এবং ইন্সপেক্ট করবে। ঠিক আছে, এটা 1934 সালে আরবিআই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে। এরপরে আমরা এটাও জেনেছিলাম গত ক্লাসে, আরবিআই এর কিছু সাবসিডিয়ারিজ আছে, কিছু অর্গানাইজেশন যেগুলো আরবিআই এর আন্ডারে কাজ করে, আরবিআই এর অধীনে কাজ করে। তার মধ্যে ছিল প্রথমটা ডিআইসিজিসি। ডিআইসিজিসি যার ফুল ফর্ম হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, যেটা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। আরেকটা অর্গানাইজেশন নেবার্ড, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। এটাও আরবিআই এর সাবসিডিয়ারি হিসাবে 1982 সালে স্থাপিত হয়। এবং কোন কমিশনের সুপারিশ হয়েছিল? কারণ মনে আছে, আমরা যখন ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন করেছিলাম, তার মধ্যে ন্যাবার্ড সম্বন্ধে জেনেছিলাম, ন্যাবার্ডের কাজ কি, ন্যাবার্ডের বিভিন্ন বিষয় সম্বন্ধে। তো ন্যাবার্ডের একটা কমিশনের সুপারিশে, রেকমেন্ডেশনে ন্যাবার্ড গঠিত হয়েছিল 1982 সালে। কারো কি মনে আছে ন্যাবার্ড কোন কমিশনের সুপারিশে গঠিত হয়, বা কোন কমিটি রেকমেন্ড করে ন্যাবার্ড গঠনের জন্য? কারো মনে আছে কি? শিবরমন কমিটি, কমিটিটার নাম ছিল হচ্ছে শিবরমন কমিটি। আর একটা কি, ন্যাশনাল হাউজিং ব্যাংক, যেটা 1988 সালে তৈরি হয়, এটাও একটা আরবিআই এর সাবসিডিয়ারি অর্গানাইজেশন। ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রান প্রাইভেট লিমিটেড, BRBNMPL,
এটাও আরবিআই এর একটা সাবসিডিয়ারি। 1995 সালে এটা স্ট্যাবলিশড হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আরবিআই এর সাবসিডিয়ারি। এই অবধি আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। এবার আমরা আরবিআই এর আরো ডিটেলসে জানবো আরবিআই সম্বন্ধে। আরবিআই এর স্ট্রাকচার, আরবিআই কোন কি কি নিয়ে গঠিত, আরবিআই স্ট্রাকচারটা সম্বন্ধে জানবো। দ্য রিজার্ভ ব্যাংকস অ্যাফেয়ার্স আর গভর্নড বাই আ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আরবিআই এর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন বিষয়গুলোকে সেটা গভর্ন করার জন্য একটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর আছে। কিছু ডিরেক্টর মিলে একটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয়। তাহলে আরবিআই এর অ্যাফেয়ার্স গুলোকে মানে পরিচালনা করার জন্য একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, যেটাকে বলা হচ্ছে আরবিআই এর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। দ্য বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কিপিং উইথ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেই 1934 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, এই বোর্ড অফ ডিরেক্টরসটা অ্যাপয়েন্ট করে। এই যে ডিরেক্টরসদেরকে অ্যাপয়েন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য ডিরেক্টরস আর অ্যাপয়েন্টেড অর নমিনেটেড ফর আ পিরিয়ড অফ 4 ইয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে বোর্ড অফ ডিরেক্টরস, যে ডিরেক্টরস গুলো নিয়োগ হন, ঠিক আছে, তাদের টার্ম হচ্ছে 4 বছর। এক একজনের 4 বছর হচ্ছে টার্ম বা টেনিওর। এটা হচ্ছে আরবিআই এর স্ট্রাকচার। এবার কনস্টিটিউশন কিভাবে গঠিত হয় আরবিআইটা সেটা দেখবো। অফিসিয়াল ডিরেক্টরস, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস যেটা আছে তার মধ্যে কিছু ডিরেক্টরস থাকে, অফিসিয়াল ডিরেক্টরস। ফুল টাইম মেম্বার, তারা সবাই হচ্ছে গভর্নর অ্যান্ড নট মোর দ্যান 4 ডেপুটি গভর্নর্স। এই যে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে কারা থাকেন? গভর্নর থাকেন আরবিআই এর, এবং 4 জন, মানে 4 জনের বেশি হবে না, 4 জন, 1 থেকে 4 জনের মধ্যে মধ্যে থাকে হচ্ছে ডেপুটি গভর্নর্স। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস গঠিত কাদের নিয়ে? একজন গভর্নর এবং 1 থেকে 4 জনের মধ্যে যে কোনো সংখ্যায়, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 জন হতে পারে, তার বেশি হবে না। ঠিক আছে, ডেপুটি গভর্নর্স থাকে। তাহলে এই যে এদেরকে নিয়ে গঠিত হয় হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস গঠিত হয় কাদের নিয়ে? গভর্নর এবং ডেপুটি গভর্নর্সদেরকে নিয়ে। এরা হচ্ছে অফিসিয়াল ডিরেক্টরস। এবার কিছু নন অফিসিয়াল ডিরেক্টরস থাকে। নন অফিসিয়াল ডিরেক্টরস তারা কারা? নমিনেটেড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট 10 ডিরেক্টরস ফ্রম ভেরিয়াস ফিল্ডস অ্যান্ড 2 গভর্নমেন্ট অফিসিয়াল। তাহলে 10 জন ডিরেক্টরসকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার নিয়োগ করে, তারা বিভিন্ন ফিল্ডের লোক। আর 2 জন গভর্নমেন্ট অফিসিয়াল থাকে। তাহলে টোটাল 12 জন ডিরেক্টরস, যারা নন অফিসিয়াল ডিরেক্টরস, তাদেরকে নিয়োগ করে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার। এবং আদার্স কিছু থাকে 4 ডিরেক্টরস, 1 ইচ ফ্রম 4 লোকাল বোর্ডস। আরবিআই এর কিছু রিজিওনাল বোর্ড আছে, কলকাতা, চেন্নাই ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে। তো এই 4টে জায়গা থেকে 4 জন ডিরেক্টরসও থাকে। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই যে বোর্ড অফ ডিরেক্টরস গঠিত হচ্ছে দুদিক দিয়ে বোর্ড অফ ডিরেক্টরসদেরকে নিয়োগ করা হয়। একটা হচ্ছে অফিসিয়াল ডিরেক্টরস, তার মধ্যে থাকেন গভর্নর এবং ডেপুটি গভর্নররা। আর কিছু নমিনেটেড বাই গভর্নমেন্ট, মানে নন অফিসিয়াল ডিরেক্টরস থাকে, তার মধ্যে কি 10 জন গভর্নমেন্টের দ্বারা বিভিন্ন ফিল্ডের লোক থাকে, 2 জন গভর্নমেন্ট অফিসিয়াল থাকে, এবং 4টে যে আরবিআই এর রিজিওনাল অফিস আছে, সেই রিজিওনাল অফিস থেকে 1 জন করে, টোটাল 4 জন ডিরেক্টরস থাকে। এই টোটাল এতজনকে নিয়ে গঠিত হয় হচ্ছে আরবিআই এর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। ওকে, এবার আমরা আরবিআই এর ফাংশন, প্রধান কাজ, মেন ফাংশন কি সেগুলো সম্বন্ধে জানবো। প্রথমত, আরবিআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে মানিটারি অথরিটি। আরবিআই হচ্ছে আমাদের দেশে যা টাকা পয়সা ইকোনমিতে, অর্থনীতিতে আসে, সেগুলো আরবিআই এর মাধ্যমে আসে। তো এই যে মানির যে অথরিটি, তাহলে কার? পুরোপুরি সল্লি আরবিআই এর। ওকে, আরবিআই অ্যাজ এ মানিটারি অথরিটি হিসেবে দেশে কাজ করে। ইকোনমির যত অর্থ সব আরবিআই এর মাধ্যমে কিন্তু অর্থনীতিতে প্রবেশ করে। ওকে, ইট ইমপ্লিমেন্টস অ্যান্ড মনিটরস দ্য মনিটারি পলিসি অ্যান্ড এনশিওরস প্রাইস স্টেবিলিটি while keeping in mind the objective of growth। তাহলে আমাদের দেশের গ্রোথ, অর্থনৈতিক যে গ্রোথ বা ইকোনমিক গ্রোথ, সেটাকে মাথায় রেখে গ্রোথটাকে এনশিওর করার জন্য এবং প্রাইস স্টেবল রাখার জন্য, যাতে হাইপার ইনফ্লেশন না হয়ে যায় বা ডিফ্লেশন না হয়ে যায়, জিনিসের দাম অতিরিক্ত কমে না যায় বা জিনিসের দাম অতিরিক্ত বেড়ে না যায়, সেগুলোকে
স্টেবল রাখার জন্য আরবিআই কিন্তু মনিটারি পলিসি নিয়ে থাকে। টাইম টু টাইম আরবিআই কি করে থাকে, মনিটারি পলিসি নেয় যে মার্কেটে কত পয়সা যাবে, অর্থনীতিতে কত টাকা পয়সা পাঠানো হবে বা কত টাকা পয়সা নিয়ে নেওয়া হবে, অর্থনীতি থেকে তুলে নেওয়া হবে, সেগুলো কিন্তু আরবিআই তার মনিটারি পলিসির মাধ্যমে করে থাকে। ওকে, সেকশন 45ZB of the amended RBI Act 1934 also provides for an empowered six-member monetary policy committee to be constituted by the central government by notification in the official gazette. তো আরবিআই অ্যাক্ট 1934-এর তার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট করে, ঠিক আছে, 45ZB এই সেকশনে একটা অ্যামেন্ডমেন্ট করে আর 2019 সালে করে কি করা হচ্ছে, 6 মেম্বার মনিটারি পলিসি কমিটি তৈরি করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, আরবিআই এর মধ্যে আরবিআই এর যে প্রধান কাজটা মনিটারি অথরিটির কাজ হিসেবে বা মনিটারি পলিসি গ্রহণ করার যে কাজটা আরবিআই করে, সেটাকে সুষ্ঠুভাবে করার জন্য বা মনিটারি পলিসি যাতে আরবিআই আরো ভালোভাবে নিতে পারে সেগুলোকে করার জন্য 2019 সালে একটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে আরবিআই অ্যাক্ট। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি প্রতিষ্ঠা করা হচ্ছে, মনিটারি পলিসি কমিটি বলে একটা কমিটি গঠন করা হচ্ছে। ওকে, মনিটারি পলিসি কমিটি সম্বন্ধে এবার আমরা জানবো, যেটা 2016 সালে, সরি 2019 নয় 2016 সালে যেটা তৈরি করা হয়। ঠিক আছে, ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 2016। 2016 সালে মনিটারি পলিসি কমিটি তৈরি করা হয়। ইট ওয়াজ ক্রিয়েটেড টু ব্রিং ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন ডিসাইডিং মনিটারি পলিসি। তাহলে এটা কিসের জন্য তৈরি করা হয়েছিল, আরবিআই এর যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মনিটারি পলিসি গ্রহণ করা, সেই মনিটারি পলিসি গুলোকে যাতে ট্রান্সপারেন্টলি মানে স্বচ্ছভাবে এবং সুষ্ঠুভাবে হিসাবগুলো করা যায়, সেটা যাতে করতে পারে, মনিটারি পলিসি গ্রহণ করার জন্য এই যে মনিটারি পলিসি কমিটিটা গঠন করে 2016 সালে। মনিটারি পলিসি কমিটি ডিটারমাইন্স দ্য পলিসি ইন্টারেস্ট রেট রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ইনফ্লেশন টার্গেট। তাহলে ইনফ্লেশন যাতে প্রচুর পরিমাণে না হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে ইনফ্লেশন যাতে না হয়ে যায়, মুদ্রাস্ফীতি না হয়, জিনিসের প্রাইস স্টেবল রাখার জন্য মনিটারি পলিসি কমিটি কি করে থাকে, মনিটারি পলিসি নিয়ে থাকে বা ইন্টারেস্ট রেট ঠিক করে থাকে, যার মাধ্যমে তারা অর্থের বা পয়সার যোগান কমানো না বাড়ানো হবে ইকোনমিতে, সেটা ঠিক করে। 3 মেম্বার্স আর ফ্রম আরবিআই। এই মনিটারি পলিসি কমিটিতে এমপিসিতে 3জন মেম্বার থাকে যারা হচ্ছে আরবিআই এর, এবং 3 আর সিলেক্টেড বাই গভর্নমেন্ট, ঠিক আছে, এবং 3জন সরকারের দ্বারা সিলেক্টেড হয়। কমিটি কম্প্রাইজেস অফ 6 মেম্বার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কমিটিতে কজন মেম্বার থাকে, 6জন মেম্বার থাকে, 3জন ফ্রম আরবিআই আর 3জন সিলেক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হোয়ার গভর্নর অফ আরবিআই অ্যাক্ট অ্যাজ অ্যান এক্স অফিসিও চেয়ারম্যান। এবং এই যে টোটাল 6জনের যে এমপিসি গঠন হলো মনিটারি পলিসি কমিটি, তার মধ্যে চেয়ারম্যান কে থাকে, আরবিআই এর যে গভর্নর অফ আরবিআই, তিনি হচ্ছে এই কমিটির চেয়ারম্যান পদাধিকার বলতে, মানে যে আরবিআই এর গভর্নর থাকবে সেই সময় সেই এই মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান হবে। ইনফ্লেশন টার্গেট ইজ টু বি সেট ওয়ান্স ইন আ 5 ইয়ার। 5 বছরে একবার ইনফ্লেশন টার্গেট সেট করে আরবিআই, যে এর বেশি উঠতে দেওয়া যাবে না। ইট ইজ সেট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য আরবিআই। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে আলোচনার মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5 বছরে একটা টার্গেট নেয়, ইনফ্লেশনটা এতর মধ্যে রাখতে হবে। কারেন্ট ইনফ্লেশন টার্গেট ইজ পেকড এট 4% উইথ -2 + 2 টলারেন্স টিল মার্চ 31, 2021। তাহলে 2021 সালের 31শে মার্চের মধ্যে যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে 4%। ইনফ্লেশন রেট 4%-এর বেশি ওঠা যাবে না, সেটা +2 হতে পারে খুব বেশি হলে, আর খুব কম হলে -2 হতে পারে, ঠিক আছে, এর মধ্যে রাখা হবে। তো এটা আবার রিভাইজ করা হয়েছে, সেটাও কিন্তু এই একই রাখা হয়েছে 4%। এটা মার্চ অব্দি ছিল, মার্চের পরেও কিন্তু 4% +2 -2 রাখা হয়েছে। এটা গেল মনিটারি পলিসি নেওয়ার জন্য আরবিআই এর যে এমপিসি গঠন হয় সেটা সম্পর্কে আমরা জানলাম, প্রথম কাজটা সম্বন্ধে জানলাম। আরবিআই এর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ দ্য ফিনান্স সিস্টেম। আমাদের দেশের যে ফিনান্স সিস্টেম চলে তাকে রেগুলেট করা
এবং সুপারভাইজ করা, এটাও আরবিআই এর কাজ। ম্যানেজার অফ ফরেন এক্সচেঞ্জ, বিদেশি মুদ্রা বা বৈদেশিক মুদ্রা আমাদের দেশে যা আসে সেগুলো ম্যানেজ করে আরবিআই, মানে আরবিআই তে সেগুলো থাকে এবং আরবিআই এর দ্বারা ম্যানেজ করা হয়। আরবিআই ঠিক করে যে কত পরিমাণ বিদেশি মুদ্রা কোথায় ইনভেস্ট করা হবে, বা বিদেশি মুদ্রার যে ম্যানেজার হিসেবে আরবিআই কাজ করে। ইস্যুয়ার অফ কারেন্সি, জানি আমরা দেশের যত মুদ্রা সেটা আরবিআই ইস্যু করে। আরবিআই ইস্যু ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে কারেন্সি ইস্যু হয়। ডেভেলপমেন্টাল রোল, এবং কিছু ডেভেলপমেন্টাল কাজ করে থাকে যাতে অর্থনৈতিক এবং ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটে, তার জন্য কাজ করে থাকে। ফিনান্সিয়াল ইনক্লুশন, ফিনান্সিয়াল ইনক্লুশন মানে হচ্ছে যে যারা ব্যাংকিং সিস্টেমের আন্ডারে নেই, যে সকল মানুষ দেশের, ঠিক আছে, তাদেরকে দেশের ব্যাংকিং সিস্টেমের মধ্যে বা অর্থনীতির মধ্যে ইনক্লুড করা, এটাকেই ফিনান্সিয়াল ইনক্লুশন বলা হচ্ছে। সেটাও মনিটর করা আরবিআই এর কাজ। এছাড়াও রিলেটেড কিছু ফাংশন থাকে, যেমন ব্যাংকার টু দা গভর্নমেন্ট, গভর্নমেন্টের যা টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুটোরই, প্রত্যেকটা রাজ্য সরকারের, ইউনিয়ন টেরিটরির এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকা, সেটা গভর্নমেন্টের যে আয়ের যে টাকাটা, সেটা কিন্তু আরবিআই এ রেখে দেয়, রাখতে পারে। তাহলে আরবিআই ব্যাংকার অফ গভর্নমেন্ট হিসেবে কাজ করতে পারে। পারফর্মস মার্চেন্ট ব্যাংকিং ফাংশন ফর দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের টাকা আরবিআই তে থাকে এবং আরবিআই তাদের ব্যাংকার হিসেবে কাজ করে। তাহলে ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। It is entrusted with central government's money, remittance, exchange and manage its public debt as well. তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এইসব বিষয়গুলো আরবিআই ম্যানেজ করে। ব্যাংকার টু দ্য ব্যাংকস, এবং দেশের অন্যান্য যা কমার্শিয়াল ব্যাংক আছে তাদের ব্যাংকার হিসেবে কে কাজ করে? আরবিআই কাজ করে। আমাদের ব্যাংকার কারা? যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, ঠিক আছে, আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর তাদের ব্যাংকার কারা? ওই ব্যাংকগুলোর ব্যাংকারকে, সেটা হচ্ছে আরবিআই। সেটাই বলছে ব্যাংকার টু দ্য ব্যাংকস, মেনটেন্স ব্যাংকিং অ্যাকাউন্টস অফ অল শিডিউল ব্যাংকস। ইট অলসো অ্যাক্ট অ্যাজ লেন্ডার অফ লাস্ট রেসর্ট, লেন্ডার অফ লাস্ট রেসর্ট বাই প্রোভাইডিং ফান্ড টু ব্যাংকস। তাহলে ব্যাংকগুলোর যখন টাকার দরকার হয়, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকগুলো, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো, তারা ধার নিতে পারে আরবিআই থেকে। সে তাদের লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট তাহলে কে? ব্যাংকগুলোর আরবিআই। মানে তারা যখন কোথাও টাকা পাবে না, তখন কিন্তু আরবিআই থেকে টাকা ধার নিতে পারে। সেই জন্য আরবিআই কে বলা হচ্ছে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলোর লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট। এবার মানিটারি পলিসি, আরবিআই এর যে মানিটারি পলিসি বা আরবিআই যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এবং দেশের ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টটা এনশিওর করার জন্য যে মানিটারি পলিসিগুলো নিয়ে থাকে থ্রু মানিটারি পলিসি কমিটি, সেই মানিটারি পলিসিগুলো টুল সম্বন্ধে, কিভাবে মানিটারি পলিসিটা করে নিয়ে থাকে আরবিআই, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবং প্রত্যেকটা মানিটারি পলিসির এফেক্ট মার্কেটে কিভাবে পড়ে এবং মার্কেট বা ইকোনমিক কেমন থাকলে আরবিআই কোন মনিটারি পলিসি গ্রহণ করে সেটা আমরা দেখব। বা আরবিআই কিভাবে দেশের ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে, ইনফ্লেশনটাকে, দেশে যখন ইনফ্লেশন হয় সেটাকে কিভাবে কন্ট্রোল করে, বা ডিফ্লেশন হয় তখন সেটাকে কিভাবে কন্ট্রোল করে, সেগুলো আমরা মনিটারি পলিসি অফ আরবিআই মাধ্যমে জানবো। তাহলে অবজেক্টিভ কি? মনিটারি পলিসি নেয় কেন আরবিআই? মেন দুটো এর হচ্ছে অবজেক্টিভ। কন্ট্রোল ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। 2, ইনক্রিজ জিডিপি, দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা দেশের উৎপাদন বৃদ্ধি করা। গ্রোথ এবং কন্ট্রোল ইনফ্লেশন বা প্রাইস স্টেবিলিটি। কন্ট্রোল ইনফ্লেশন মানেই প্রাইস স্টেবিলিটি এনশিওর করা, ঠিক আছে। এই দুটো উদ্দেশ্যে আরবিআই মূলত মনিটারি পলিসি গুলো নিয়ে থাকে। তো তাদের আরবিআই যে গৃহীত মনিটারি পলিসি, সেটাকে দুটো শাখায় আমরা ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস আর দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস। তাহলে মনিটারি পলিসি টুলস আমরা বলতে পারি, মনিটারি পলিসি টুলস কে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে রিলেটেড টু কোয়ান্টিটি অফ দ্য মানি, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। এই দুভাগে আমরা ভাগ করতে পারি আরবিআই এর মনিটারি পলিসি টুলস গুলোকে। এবার এই যে টেবিলটা আছে, এই টেবিলটার মাধ্যমে আমরা দেখবো আরবিআই কি কি কোয়ান্টিটেটিভ টুলস নিয়ে থাকে
এবং কি কি কোয়ালিটেটিভ টুলস নিয়ে থাকে মনিটারি পলিসি গ্রহণ করার জন্য বা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এবং দেশের গ্রোথ এনশিওর করার জন্য কি কি যে মনিটারি টুলস দুটো নেয় সেগুলোর সম্বন্ধে জানবো। কোয়ান্টিটেটিভ টুলস এর মধ্যে আছে প্রথমত পলিসি রেট। পলিসি রেট দু রকমের হয়, একটা হচ্ছে ব্যাংক রেট আর একটা হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির মধ্যে কি রেপো রেট আর রিভার্স রেপো রেট। তাহলে পলিসি রেট বলতে কি বোঝাচ্ছে? ব্যাংক রেট, রেপো রেট আর রিভার্স রেপো রেট, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে একটা টুল। নেক্সট বলছে রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিওর মধ্যে দুটো ইনস্ট্রুমেন্ট আছে, একটা হচ্ছে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও আর একটা এসএলআর বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। ওকে, দেন আসছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমেও আরবিআই কিন্তু দেশের প্রাইস স্টেবল করতে পারে বা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। ওপেন মার্কেট অপারেশন মানে গভর্নমেন্ট সিকিউরিটির কেনা বেচা। গভর্নমেন্টের যখন টাকার দরকার হয়, গভর্নমেন্ট কি করে, তাদের কিছু কাগজ আছে যেগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটি আমরা বলি, সেগুলো বিক্রি করে মার্কেটে, করে মার্কেট থেকে টাকা তোলে। ঠিক আছে, তো এই যে ওপেন মার্কেট অপারেশন, এই যে গভর্নমেন্ট সিকিউরিটি কেনা বেচার যে পদ্ধতিটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। এটা আরবিআই এর মাধ্যমে করে থাকে গভর্নমেন্ট। তো এটার মাধ্যমেও কিন্তু আরবিআই প্রাইস স্টেবল রাখতে পারে দেশের। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটাও একটা কোয়ান্টিটেটিভ মনিটারি পলিসি টুল। এটার মাধ্যমে কি ওভারনাইট লোন নিতে পারে কোনো ব্যাংকের, যদি টাকার দরকার হয় ওভারনাইট রাতারাতি তারা আরবিআই থেকে লোন নিতে পারে। এটার রেটটাও বাড়িয়ে কমিয়ে আরবিআই কিন্তু মানে মানে ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। তাহলে কোয়ান্টিটেটিভের মধ্যে আমরা এই চারটেই মূলত টুলস আমরা পেলাম। কি কি? পলিসি রেট, যার মধ্যে আছে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, রিজার্ভ রেশিও, যার মধ্যে আছে সিআরআর আর এসএলআর, ওপেন মার্কেট অপারেশনস আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এগুলো হচ্ছে সব কোয়ান্টিটেটিভ টুলস। এরপর কোয়ালিটেটিভ টুলস। কোয়ালিটেটিভ এর মধ্যে কিছু আছে, এরকম টুলস আছে, ঠিক আছে, যার প্রথমটা বলছে রেশনিং অফ ক্রেডিট, দ্বিতীয়টা রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট, তৃতীয় চেঞ্জ ইন মার্জিনাল রিকোয়ারমেন্ট অ্যান্ড মোরাল সুয়েশন। এই চারটে হচ্ছে কোয়ালিটেটিভ টুলস। এগুলোর মাধ্যমেও আরবিআই মার্কেটের টাকার পরিমাণকে, অর্থনীতিতে কত পরিমাণ টাকা আছে সেই টাকার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার মাধ্যমে ইকোনমিক গ্রোথ এবং প্রাইস স্টেবিলিটি এই দুটো পদক্ষেপ নিতে পারে এইগুলোর মাধ্যমে, এই টুলগুলোর মাধ্যমে। টুলগুলোর নাম আমরা জানলাম। এবার প্রত্যেকটা টুল সম্বন্ধে ডিটেলসে আমরা জানবো। কোনটা ব্যাংক রেট কাকে বলে, কাকে রেপো রেট বলে, সেটার মাধ্যমে কিভাবে প্রাইস স্টেবল করে, সেগুলো সম্বন্ধে ডিটেলসে আমরা জানবো। এটা হচ্ছে টেবিলটা, এবার টেবিলটা ডিটেলসে আমরা এক করে যাবো। কোয়ান্টিটেটিভ টুলস। কোয়ান্টিটেটিভ টুলস এর মধ্যে পলিসি রেট বলে একটা ছিল, আমরা জানি। পলিসি রেটের মধ্যে তিনটে রেট আমরা জেনেছি আছে, একটা হচ্ছে ব্যাংক রেট, আর একটা রেপো রেট, আর একটা রিভার্স রেপো রেট। প্রথমে জানবো ব্যাংক রেট কি। ব্যাংক রেট হচ্ছে যখন কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের টাকার দরকার হয়, তখন তারা কোথা থেকে ধার নেয় টাকা, আমরা আগে পড়েছি আরবিআই এর কাছ থেকে। ঠিক আছে, তো আমি ধরলাম কমার্শিয়াল ব্যাংক, এখানে এসবিআই হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক। এর যখন টাকার দরকার হবে এসবিআই এর, তখন এসবিআই কার কাছে যাবে? আরবিআই এর কাছ থেকে লোন নেবে। ঠিক আছে, তো সেই আমাদের যে আমরা লোন নিই, আমরা সাধারণ মানুষ যারা লোন নিই, আমরা কখনো কখনো ছোট লোন নিই যেটা তাড়াতাড়ি শোধ করব, বা কখনো কখনো বড় লোন নিই যেটা দীর্ঘকালীন অনেক দিন ধরে শোধ করি। ঠিক আছে, সেরকম যে কমার্শিয়াল ব্যাংকগুলো, তাদেরও লোন নেওয়ার রিকোয়ারমেন্টটা এরকম থাকতে পারে, স্বল্পকালীন বা দীর্ঘকালীন। তো কমার্শিয়াল ব্যাংকগুলো দীর্ঘকালীন লোন নেওয়ার জন্য, লং টার্ম লোন, দীর্ঘকালীন মানে অনেক বড় অ্যামাউন্ট, অনেক দিন ধরে শোধ করবে, সেটা হচ্ছে দীর্ঘকালীন লোন। দীর্ঘকালীন লোন নেওয়ার জন্য যখন আরবিআই এর কাছে যায়, আরবিআই তো তাকে এমনি এমনি দেয় না, লোনটা তো এমনি দেয় না। আমরা যখন লোন নিতে যাই কোনো ব্যাংকের কাছে, তো ব্যাংককে আমাদের কি দিতে হয়? সেই লোনের পরিবর্তে আমাদেরকে কি কি নেয় ব্যাংক আমাদের কাছ থেকে? ইন্টারেস্ট নেয়, সুদ।
ঠিক আছে, সেরকম আরবিআইও যখন কোনো কমার্শিয়াল ব্যাংককে লোন দেয় তখন আরবিআইও কিন্তু ইন্টারেস্ট বা সুদ নিয়ে থাকে সেই সব কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে। ঠিক আছে, তো দীর্ঘকালীন লোন বা লং টার্ম লোন যখন কোনো কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কাছে দীর্ঘকালীন লোন নিতে যায় তখন যে রেটে আরবিআই সেই কমার্শিয়াল ব্যাংকগুলোকে সুদ, যে রেটে সুদটা নেয় আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে দীর্ঘকালীন লোন দেওয়ার জন্য আরবিআই যে রেটে সেই কমার্শিয়াল ব্যাংক থেকে সুদটা নেয় সেই রেটকে বলা হচ্ছে ব্যাংক রেট। তাহলে এসবিআই তার লোনের দরকার বা টাকার দরকার, এসবিআই কোথায় যাবে? আরবিআই এর কাছে লং টার্ম লোন নেওয়ার জন্য, যদি বড় পরিমাণ বড় অ্যামাউন্টের এবং দীর্ঘদিন ধরে শোধ করবে এমন লোন। ঠিক আছে, লং টার্ম লোন নেওয়ার জন্য আরবিআই এর কাছে গেলে আরবিআই লোনটা তাকে দিল এবং তার পরিবর্তে আরবিআই কি নিল? সুদ নিল, ইন্টারেস্ট। তাহলে লং টার্ম লোন নেওয়ার জন্য যে রেটে বা যে পার্সেন্টেজ সুদে আরবিআই এসবিআই কে লোন দেয় বা আরবিআই কোনো কমার্শিয়াল ব্যাংককে লোন দেয় সেই রেটকে বলা হচ্ছে ব্যাংক রেট। দীর্ঘকালীন লোনের ক্ষেত্রে যখন যে রেটটা নেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। এবার যদি এটা শর্ট টার্ম লোন হয়, স্বল্পকালীন লোন, স্বল্পকালীন সময়ের জন্য লোন নিচ্ছে ছোট অ্যামাউন্ট, যদি শর্ট টার্ম লোন হয় তখন যে রেটে আরবিআই এসবিআই এর কাছ থেকে বা কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে সুদ নেবে সেই রেটটাকে বলা হচ্ছে কি? রেপো রেট। তাহলে রেপো রেট এবং ব্যাংক রেটের মধ্যে মূল পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি? ব্যাংক রেটটা হচ্ছে দীর্ঘকালীন লোন নেওয়ার জন্য কমার্শিয়াল ব্যাংক যে রেটে সুদটা দেয় আরবিআই কে, আর রেপো রেটটা হচ্ছে স্বল্পকালীন বা শর্ট টার্ম লোন নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে রেটে কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে সুদটা নেয় সেই রেটকে বলা হচ্ছে রেপো রেট। তাহলে লং টার্ম বললে ব্যাংক রেট, লোনটা যদি শর্ট টার্ম হয় তখন সেটা হচ্ছে রেপো রেটে সুদ নেবে। ওকে, সবাই বোঝা গেছে এ পর্যন্ত? তাহলে আমরা ব্যাংক রেট কি জানলাম, রেপো রেট কি জানলাম। নেক্সট আমরা জানবো রিভার্স রেপো রেট কি। রিভার্স রেপো রেট, ব্যাংক রেট জানলাম, রেপো রেট জানলাম, এবার জানবো রিভার্স রেপো রেট, রেপো রেটের উল্টো রিভার্স। রিভার্স রেপো রেটটা কি? এখানে দেখতে পাচ্ছি আমরা, আগেরটায় আমরা এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছি যে টাকাটা নিচ্ছিল কে? আরবিআই এর থেকে কমার্শিয়াল ব্যাংক এসবিআই নিচ্ছিল টাকা ধার। রিভার্স রেপো রেটটা হচ্ছে সেই রেট যখন আরবিআই এসবিআই এর কাছ থেকে বা কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেবে। ঠিক আছে, ব্যাপারটা অদ্ভুত লাগলেও যে আরবিআই কেন ধার নেবে, তো কেন নেবে কি নেবে সেগুলো আমরা পরে জানবো। আগে ডিটেলসটা জেনে নেই যে ব্যাপারটা কি, বেসিকটা। তাহলে আরবিআই যখন কোনো কমার্শিয়াল ব্যাংকের থেকে টাকা লোন নেয়, আরবিআই যখন কোনো কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নেয় তখন যে রেটে আরবিআই কমার্শিয়াল ব্যাংককে সুদ দেয়, কমার্শিয়াল ব্যাংকও তো এমনি এমনি টাকা দেবে না আরবিআই কে, সেও সুদ নেবে। তো কমার্শিয়াল ব্যাংক যে রেটে আরবিআই কে লোন দেওয়ার জন্য যে রেটে সুদ নেয় সেই রেটটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। এবং কত রেটে সুদ দেবে আরবিআই সেটাও ডিসাইড করে কে? আরবিআই। মানে ধরুন আমি লোন নিতে গেছি এসবিআই এর কাছে এবং আমি বলে দিচ্ছি সুদটা ঠিক করছে এসবিআই না আমি ঠিক করছি যে কত রেটে আমি 2% সুদ দেবো। ঠিক আছে, ঠিক সেরকম ব্যাপারটা, আরবিআই লোনটা নিচ্ছে এবং আরবিআই ঠিক করছে সে কত পার্সেন্ট ইন্টারেস্ট এসবিআই কে দেবে বা কমার্শিয়াল ব্যাংককে দেবে। ঠিক আছে, তাহলে রিভার্স রেপো রেটটা কি? আরবিআই যখন কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে লোন গ্রহণ করে যে রেটে আরবিআই সেই কমার্শিয়াল ব্যাংককে সেই লোনের জন্য ইন্টারেস্ট পেমেন্ট করে সেটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। ওকে,